স্বস্তির কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে এবং সেই স্বস্তির আমি মনে করি সর্বোচ্চ ক্রেডিট আমাদের পলিটিক্যাল পার্টিগুলি। নির্বাচনী প্রচার প্রচারণার এই সময়কালে প্রার্থীরা যে সংযত আচরণ করেছেন, প্রত্যাশিত আচরণ করেছেন, যে অভূতপূর্ব গণতান্ত্রিক চর্চা একে অপরের প্রতি দেখিয়েছেন, এটা বাংলাদেশের জন্য আমি মনে করি ইতিহাস তৈরি করেছে। সব সাকসেস আসবে যদি ইলেকশনটা সুষ্ঠুভাবে হয়। এই নির্বাচন অনেক পবিত্র নির্বাচন, এটার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ ঠিক হবে। যারা পরাজিত শক্তি তাদের কিন্তু একটা টার্গেটে আছে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন নিয়ে সংশয় উদ্বেগ তৈরি করা, যেন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না যায়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, ভোট দিবে। দেশের ইতিহাসে একসঙ্গে গণভোট ও নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নতুন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে যেই গণতান্ত্রিক উৎসব, সচিবালয় বিদায়ের সুর এবং একই সঙ্গে চলছে নতুন সরকার বরণের প্রস্তুতিও। এসবের প্রতিটি দিক তুলে ধরতে আমাদের আয়োজন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ ভোট গণভোট 4 দিনের এই বিশেষ অনুষ্ঠানের আজকে প্রথম দিন। ভোট, ভোটার এবং রাজনীতিতে ঠিক যা কিছু হচ্ছে সবকিছু নিয়েই আলোচনা করব। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সরকারের বিদায় বেলা ও নির্বাচনের ক্ষণ। যেটি বলছিলাম, আলোচনা করবার জন্য সম্মানিত দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে। আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম খান মিথিল, রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনীতি বিশ্লেষক। আরও আছেন ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেহেতু সরকারের বিদায় বেলা নিয়ে আলোচনা করছিলাম, তাই চলে যাব প্রথমেই ফয়েজ আহমেদ আপনার কাছে। দেশের ইতিহাসে যেহেতু একসঙ্গে ভোট এবং গণভোট দুটো একসাথে, মানে আপনারা এটাকে কতটা চ্যালেঞ্জ কিংবা নতুন একটা দৃষ্টান্ত তৈরির জন্য মানে কতটা সুযোগ হিসেবে দেখছেন যদি জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচকের শুভেচ্ছা, যারা শুনছেন তাদের শুভেচ্ছা। এটা ট্রু, দেশের ইতিহাসে একসঙ্গে আগামী আর মাত্র একদিন পরই গণভোট এবং সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তো আমরা তো এই চ্যালেঞ্জের অলমোস্ট শেষ ধাপে আছি এখন। তো একটা নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় তা সবই এখন সম্পন্ন, আসলে কোনো কিছু আর ওই অর্থে বাকি নেই। এখন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে যাওয়া বা নির্বাচনের যে সামগ্রী সেগুলি পৌঁছে যাওয়ার অল্প সময়ে বাকি। আজকে সকালেই তো নির্বাচনী প্রচার প্রচারণা অফিসিয়ালি শেষ হলো। স্বস্তির কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে এবং সেই স্বস্তির আমি মনে করি সর্বোচ্চ ক্রেডিট আমাদের পলিটিক্যাল পার্টিগুলির। নির্বাচনী প্রচার প্রচারণার এই সময়কালে প্রার্থীরা যে সংযত আচরণ করেছেন, প্রত্যাশিত আচরণ করেছেন, যে অভূতপূর্ব গণতান্ত্রিক চর্চা একে অপরের প্রতি দেখিয়েছেন, এটা বাংলাদেশের জন্য আমি মনে করি ইতিহাস তৈরি করেছে। আমরা দেখতে দেখতে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ, সেই অর্থে কোথাও সংঘাত সহিংসতার তেমন বড় কোনো খবর পাওয়া যায়নি। জি, আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেহেতু একসঙ্গে ভোট গণভোট, সেই জায়গায় অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে ফলাফল দিতে হয়তো 2-3 দিনও লেগে যেতে পারে। সেক্ষেত্রে কোনো স্পষ্ট টাইমলাইন আছে কিনা এটা একটু জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে নতুন সরকার ঠিক কবে শপথ গ্রহণ করতে পারে কিংবা দায়িত্ব আপনারা ঠিক পুরোপুরি কবে হ্যান্ডওভার করবেন, এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। ওকে, একটা বিষয় পরিষ্কার করি, দেরি হওয়া আর সময় লাগা দুটো এক জিনিস নয়। ধরুন এবার খুবই নর্মালি যদি আপনি বিবেচনা করেন, একদম নাগরিক হিসেবে যদি আমরা চিন্তা করি, যেহেতু দুটো ভোট, দুটো ব্যালটের পরে আবার পোস্টাল ব্যালটের মধ্যেও দুটো ব্যালট, পোস্টাল ব্যালটের আবার দেশের পোস্টাল এবং বিদেশের পোস্টাল। দেশের পোস্টালের মধ্যে কিন্তু একটা ব্যালট আবার ভিন্ন, অর্থাৎ বিদেশে যে সমস্ত পোস্টাল ব্যালটগুলি গেছে সেটা সময়ের কারণে তখন সবগুলি নির্বাচন প্রতীক নিয়েই সে বিদেশে গেছে। আর দেশে যে সমস্ত পোস্টাল ব্যালট, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী, নির্বাচনের সঙ্গে দায়িত্ব পালনরত ব্যক্তি এবং জেলে থাকা বা আইনি হেফাজতে থাকা ব্যক্তি যারা দেশে বসে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, তারা তাদের কনস্টিটিউয়েন্সি অনুযায়ী আলাদা আলাদা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। সুতরাং এই যে ব্যালটের কিছু রকম ফের আছে, এটার জন্য একদম স্বাভাবিকের থেকে খানিকটা বেশি সময় লাগতে পারে, কিন্তু এটা কোনো এর মানে এই নয় যে 2-3 দিন লাগবে। আমি এখন পর্যন্ত নির্বাচন কমিশনারদের যে বক্তব্য, নির্বাচন কমিশন অফিসিয়ালদের যে প্রস্তুতি এবং সরকারে থাকার ফলে যে ধরনের আয়োজন দেখছি, তাতে আমার ধারণা 12 তারিখ যদি ভোট হয়, 13 তারিখ মানে 12 তারিখে ভোট হলে সবসময় 13 তারিখে রেজাল্ট হবে। তার মানে রাতের 12টা, 1টা, 2টা, 3টা এগুলি তো ভোর পর্যন্ত লাগেই। তো ওরকমই লাগবে।
হয়তো আর শপথ গ্রহণটা? ভোর হয়ে যাবে। আর অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্টের ব্যাপার থাকে, যে গেজেট প্রকাশ, সেইটা নতুন সংসদ সদস্যদের শপথ এবং নতুন সরকার গঠন, এর সবগুলি প্রক্রিয়ায় আমার ধারণা কোনোভাবেই 15-16 তারিখ ক্রস করার কোনো সুযোগ নেই। নেই। জি। আর সেক্ষেত্রে যেদিন শপথ হয়ে যাবে সেদিনই হস্তান্তর, সেখানে আর আলাদা কোনো জি, আয়োজন আমার নেই। মনে হয় উত্তরটা পাওয়া গেছে। একটা প্রশ্ন জাস্ট ছোট করে অ্যানসারটা জানতে চাইবো। প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টা কিংবা প্রেস সচিবের আসলে সম্পদের হিসাব প্রকাশ করা হচ্ছে, আপনারটাকে প্রকাশ করা হয়েছে কিনা? না, আমার আসলে, আমি তো ওই পর্যায়ের কোনো কর্মকর্তা নই, আমার ব্যক্তিগত আর ওরকম অনেক সম্পদও নাই যেটা প্রকাশ করার মতো। আমি খুবই ক্ষুদ্র পদে চাকরি জি, করি। অনেক ধন্যবাদ। বাট আমি ট্যাক্স ফাইল দেই, আমি একজন ট্যাক্স পেইং সিটিজেন, সেই হিসেবে আমার সম্পদের হিসাব আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে জমা দেওয়া আছে। অনেক ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম আপনার কাছে চলে যাব। একেবারে শেষ সময়, যেহেতু আর কালকের পরের দিনই নির্বাচন, সরকারের উপদেষ্টা প্রেস সচিব থেকে শুরু করে একটু জানতে চাই, মানে তাদেরকে এই শেষ সময় এসে তারা প্রশাসনিক কাজের দিক থেকে আপনার মূল্যায়নটা কেমন, কেমন তাদের ব্যর্থতা বা কি কি জায়গায় আসলে তাদের সফলতা কেমন দেখলেন এই 1.5 বছর, একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচক, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন ডেপুটি মুখপাত্র হিসেবে কাজ করছেন, এবং উনি যথার্থই বলেছেন যে ওনারা নির্বাচনের যত প্রস্তুতি সবগুলো সম্পন্ন করেছেন। এবং প্রাথমিকভাবে আমি এটার জন্য ধন্যবাদ দিতে চাই যে রাজনৈতিক দলগুলোর যে পারস্পরিক সহাবস্থান এবং নির্বাচন প্রচারণায় যে সবাই সে ধৈর্যের পরিচয় দিয়েছে, অবাক হওয়ার মতো ব্যাপার। আপনি দেখেন সেই অনেক সিনিয়র নেতাকেও লক্ষ্য করে অনেক জুনিয়র কিন্তু অনেক কথা বলেছে নির্বাচনী মাঠে, কিন্তু আমরা দেখেছি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় সেখানে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ঢাকা 8-এ যেটা ঘটেছে, ওনাকে নিয়ে কত না ভাবে স্ল্যাচিং করার জন্য বলেছে, কিন্তু উনি কিন্তু ধৈর্য সহকারেই এগুলোকে ম্যানেজ করেছেন। দ্যাট সাউন্ডস গুড। এটা পারস্পরিক সহাবস্থান রাজনীতিতে, এটা কিন্তু খুব, আমি বলবো যে একটা ভালো জেস্চার। যে কথাগুলো উনি বলছিলেন, যে আপনার একটা প্রশ্ন ছিল যে কখন নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে হবে, গ্যাজেট হবে, আমার কাছে মনে হয় এই পুরো জিনিসটার একটা টাইম ফ্রেম থাকা উচিত, যে 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। উনি যদিও, যিনি কথা বলছেন মুখপাত্র, উনি তো আসলে অ্যাকচুয়ালি এটার জন্য রাইট পারসন না, উনি একটা টেন্টেটিভ বলেছেন। আমার মনে হয় নির্বাচন কমিশন থেকে যদি একটা টাইমলাইন দিয়ে দেওয়া হয়, এক্স্যাক্টলি এই টাইম ফ্রেমের ধরেন একটা হতে পারে, হ্যাঁ 1 দিনের মধ্যে হতে পারে, এটা ঘন্টার একটু হেরফের হতে পারে, সময়ের একটু হেরফের হতেই পারে কোনো যদি ইয়ে থাকে, কিন্তু যেগুলো সুষ্ঠুভাবে, যে আসনগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচন হবে সেটার একটা টাইম ফ্রেম দেওয়া উচিত। আর যেগুলো ধরেন গোলযোগপূর্ণ কোনো কোথাও কোনো গন্ডগোল হয়েছে, সেটার জন্য হয়তো সময় লাগতেই পারে। আমার কাছে মনে হয় বেসরকারিভাবে নির্বাচিত যারা আছেন, ওনাদের কখন নাগাদ ডিক্লেয়ার করবেন, গ্যাজেট কখন প্রকাশ হবে, এবং সংসদ সদস্যদের কখন শপথ গ্রহণ হবে, এরকম একটা টাইম ফ্রেম দেওয়া উচিত। এই টাইম ফ্রেমটা আজকে যদি না হয়, কালকের দিনটাই আছে, আমার মনে হয় আগামী দিনের মধ্যেই এরকম একটা টাইম ফ্রেম দেওয়া উচিত। তাহলে মানুষের মধ্যেও একটা আসবে। মানুষ কিন্তু দেখেন এখন সোশ্যাল মিডিয়াতে যে যেটা পারে চাইলেই লিখে ফেলে, কোনো চিন্তা না করে, কোনো জাজমেন্ট না করে নিজের মতো করে লিখে ফেলে। আর সমস্যা হয়ে যায়, আমি একটা ফেক ইনফরমেশন দেওয়ার সাথে সাথে এটা যদি শেয়ারিং হয়ে যায়, এই ইনফরমেশনটা কিন্তু মানুষের কাছে চলে যায়, মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং এভাবে প্রভাব ফেলছে। আমার মনে হয় সেক্ষেত্রে সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন থেকে যদি একটা টাইম ফ্রেম দেওয়া হয়, অন্তর্বর্তী সরকারকে মূল্যায়নটা কিভাবে করবেন, যদি বলি 10-এর রেট কত করবেন? হ্যাঁ, এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কিন্তু সরকার পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা ছিল না। এখানে যারা আছেন ম্যাক্সিমামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন। এটা নিয়ে অনেক রকমের ওনাদের নিয়ে এখানে যারা পরিষদে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা বৃন্দ আছেন, ওনাদের অনেককে নিয়ে অনেক রকমের কথা আছে। আমি সেই ইনস অ্যান্ড আউটস অ্যানালিসিসে যেতে চাই না, তবে অ্যাকচুয়াল কমেন্টসটা আমরা তখনই পাবো আফটার ইলেকশন। কারণ আমার কাছে মনে হয় সব সাকসেস আসবে যদি ইলেকশনটা সুষ্ঠুভাবে হয়। তার আগে আমি যদি কমেন্টস দিতে চাই, ওনাদের পারফরমেন্স লাস্ট 1.5 ইয়ার্সে ওনারা কি করেছেন সেগুলো নিয়ে আমি ইভ্যালুয়েশনে যেতে চাই না। যেহেতু রাজনৈতিক দল, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাছে ওনাদের কাছে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে ওনার একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছে কিনা। আমি রেটিং এর কথা এই জন্য বললাম, যেমন প্রধান উপদেষ্টা 100-তে 70 দিয়েছেন এবং অর্থ উপদেষ্টা তিনি আবার 100 থেকে 80 দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই কাজ বা মূল্যায়ন, সেই জন্য বললাম আমার পরীক্ষার খাতা আমি মার্কিং দিতে পারবো না। ইলেকশনের পর আর ওনারা যে রেটিং দিয়েছেন এটা ওনাদের নিজস্ব মতামত। আমার কাছে মনে হয় রেটিংটা দিব আমরা। না, এটা কোথায় দিয়েছেন? আমরা সেটা পেয়েছি খুব সম্ভবত আবার
যে জাতির উদ্দেশ্যে ভাষণে সেটা বলেছেন আজকে। হ্যাঁ, না 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 না, এটা খুবই রং। এটা কে বলেছেন আমি জানি না। এটা এটা না, জাতির জাতির- উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ। না আমাদের স্ক্রলেও যাচ্ছে সেটা, না, তার মানে এই তাহলে আপনাদের উত্তরটা সম্ভবত হয়তো এটা একটু authentic আমরা হবে make sure হয়তো। করলে পেয়ে যাবো। না, এটা হয়তো Ultimately ইয়ে করলে পাওয়া যাবে। যাই হোক, আমি সেটা- আপনাকে নিশ্চিত করি, আমি তো জাতির উদ্দেশ্যের ভাষণের পুরো প্রক্রিয়ার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ইনভলভ ছিলাম, এবং আপনার এই প্রোগ্রামে আসার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ আমি প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে বসে দেখে এসেছি। জি। সুতরাং এই ধরনের কোনো কথা আচ্ছা ওখানে নাই। ঠিক আছে, তাহলে আপনার কাছেই যদি জানি এখন আপনারা আসলে কতটা সফল যদি বলেন এক কথায়। এইটা উনি যে কথাটা বলেছেন, ইলেকশনের আমি ওনার পরে সঙ্গে সেটা বলা যাবে। একমত যে না, আমি ওই একমত এই বিবেচনায় যে আমাদের রেটিংটা আমরা না করি। জি। আমাদের Exactly, ratingটা এটাই হওয়া জি, ভালো অনেক হবে। ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আমরা আবারও আসছি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ ভোট গণভোট দেখছেন, একটা বিরতি নিয়ে আবারও আসছি। বিরতির পর আরো একবার স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ ভোট গণভোট আয়োজনে। কথা বলছিলাম আজকের আলোচনার বিষয়ে সরকারের বিদায়বেলা ও নির্বাচনের ক্ষণ। চলে যাবো আলোচনায়। ফয়জ আহমেদ, আপনার কাছে আরো একবার আমি কিছু দৈনিক প্রথম পাতার আসলে খবর বা শিরোনাম আসলে নিয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে দৈনিক যুগান্তরে প্রকাশিত আজকের একটা সংবাদ বলছে যে অতিরিক্ত ব্যালটে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, এটা হচ্ছে তাদের হেডলাইন। এবং সেখানে বলা হয়েছে যে নিজস্ব ব্যবস্থাপনায় ব্যালট পেপার ছাপিয়ে সেগুলো বাক্সে ফেলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। এবং সেখানে তারা কিছু ইনফো দিয়েছে, যেমন 93টি আসনের 3115টি কেন্দ্র ঘিরে অপতৎপরতা চলছে, কিংবা দেশীয় অস্ত্র ভোট কেন্দ্রের আশপাশে হয়তো মজুদ থাকতে পারে। সবকিছু মিলে যে খবরগুলো আসলে আসছে সামনে, সেখান থেকে একটু জিজ্ঞেস করতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে আছে সেটার কি অবনতি ঘটতে পারে, মানে কোনো শঙ্কা কি আছে কিনা, নাকি কোনো শঙ্কা সহিংসতার একদমই Okay, থাকবে না? আপনি দৈনিক যুগান্তর পত্রিকার যে প্রতিবেদনের ভিত্তিতে কথা বলছেন, আমি আনফরচুনেটলি রিপোর্টটা আমি দেখিনি ভাই। আমি ড্যাম শিওর এই পত্রিকাটার রিপোর্ট হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। খেয়াল করুন, আপনি চেক করে দেখতে পারেন, আমি যদি ভুল না করি, আমার সাংবাদিকতার ক্যারিয়ার যদি ভুল না হয়, সেক্ষেত্রে এটা ফাইন্ডিংসটা কার? ধরুন ইনফরমেশনগুলি সঠিক, যে এরকম অপচেষ্টা আছে। হ্যাঁ, ট্রু, আমাদের তো নির্বাচনকে বানচাল করা, প্রশ্নবিদ্ধ করা, নানান ধরনের অপচেষ্টা, অপতৎপরতা লক্ষণীয় আছেই। শক্তিশালী অর্থবিত্তশালী গ্রুপ আছে এখানে এটাকে বানচাল করার বা বিতর্কিত করার। সো এই যে ফাইন্ডিংস, এটা যদি গোয়েন্দা সংস্থার হয়ে থাকে তাহলে তারা রাষ্ট্রের। সো গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার, আর ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আর অ্যাওয়ার। তারা জানে কি করতে পারে, কি ধরনের ঘটনা ঘটতে পারে, সেই অনুযায়ী অফকোর্স মেজার্স আছে। আমাদের নির্বাচনটা খেয়াল রাখতে হবে যে এটা একটা অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া একটা নির্বাচন। আজকে চিফ অ্যাডভাইজার যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তিনি একটা পর্যায়ে বলছিলেন যে এদেশের মানুষ যখন ধরেই নিয়েছিল যে আরেকটি জাতীয় নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 5 বছর, সে সময় এদেশের ছাত্ররা, যুবকরা, এদেশের মানুষ এই গোলামির জিঞ্জির ভেঙে ফেলেছে। তারা রুখে দাঁড়িয়েছে, মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। আজকে যে একদিন পরে যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনটি আমাদের রক্তের বিনিময়ে পাওয়া, সহস্রাধিক প্রাণের বিনিময়ে পাওয়া। সুতরাং এই নির্বাচনকে কলঙ্কিত করা ইন এনি ফর্ম, ধরুন বলে না যে সরকার নানান মেকানিজম করে অমুককে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই করবে সেই করবে, খুবই ফালতু আলাপ। এই নির্বাচন অনেক পবিত্র নির্বাচন, এটার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যতের গতিপথ ঠিক হবে। এই নির্বাচন নিয়ে প্রফেসর ইউনুস বলেছেন যে এটা ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান। আপনি যদি রিয়েলিটি যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা দেখব আজকে পর্যন্ত যা যা হয়েছে এই নির্বাচন নিয়ে, তা ইতিহাসের দৃষ্টান্ত ইতিমধ্যে সেট করেছে। আপনি আমাকে একটা নির্বাচনের এক্সাম্পল দেন যেই নির্বাচনের আগে ঈদের ছুটির চেয়েও বেশি মানুষ ছুটে যাচ্ছে তার গ্রামে ভোট দেওয়ার জন্য। আপনি ঢাকা শহরের যতগুলি বাস লঞ্চ টার্মিনাল আছে, রেল স্টেশন আছে, যান সব জায়গায়। আমরা আপনাদের গণমাধ্যমের খবরে দেখছি মানুষ ঈদের ছুটির মতো ছুটে যাচ্ছে। ঢাকা শহরের এক প্রান্ত থেকে এখন আর অপর প্রান্তে আসতে ঈদের ছুটির মতো। আপনার অফিসে আমি চলে এসেছি অনেক কম সময়, তাই না? এইটা যে রিয়েলিটি তৈরি হয়েছে, এটা অনেস্টলি বলি, আমি নাগরিক হিসেবে বলি, দৃষ্টান্ত অলরেডি সেট হয়েছে। আওয়ার চ্যালেঞ্জ ইজ এই দৃষ্টান্তটাকে চূড়ান্ত রূপ দেওয়া। সেটা 12 তারিখের নির্বাচন, সেটা এই রাজনৈতিক দলগুলি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীরা, সমর্থকরা
যেই সহনশীল আচরণ দেখিয়েছেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়েছেন, সেটা যদি আমরা দুটো দিন ঠিকমতো ধরে রাখতে পারি, বাংলাদেশ তার সেরা নির্বাচনটি পেতে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। আপনার কাছে আসি। আমি তো দৈনিক যুগান্তরের একটা হেডলাইনের কথা বলছিলাম, দৈনিক মানব জমিনেরও একটা হেডলাইন আছে, উদ্বেগ আতঙ্ক নিয়েই ভোট প্রস্তুতি, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, নির্বাচনী পরিবেশ এখন অবধি কতটা সন্তোষজনক মনে হচ্ছে? ফয়েজ আহমেদ তো বলছিলেনই যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনটা আসলে দেখতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? বিশ্লেষণটা একটু জানতে চাই। আসলে আজকে পর্যন্ত যদি আমি পর্যালোচনা করি, উনি যেটা বলছেন, ঢাকা শহর কিন্তু অনেকটা ফাঁকাই হয়ে গেছে এবং ঈদের আমেজ উৎসবের মতোই সবাই স্ব এলাকায় চলে গেছে। দ্যাট সাউন্ডস গুড, বাট একটা জিনিস হচ্ছে, এই আমার কাছে মনে হয় এই সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে নির্বাচনটা মানেই একটা আমেজ, একটা আনন্দ, একটা মনে হয় যে উৎসব, এরকমই মনে হয়। যদিও আমরা দেখি ইলেকশনে আমরা জাতিগতভাবে একটু ইমোশনাল হয়, এই ইলেকশনের দিনগুলোতে কিন্তু দাঙ্গা হয়, গন্ডগোল হচ্ছে, বিভিন্ন রকমের এখানে গ্রুপ থাকে সক্রিয়, কোনো না কোনোভাবে কেয়ারটেক সিচুয়েশন করার জন্য। কিন্তু আজকে পর্যন্ত পর্যালোচনা করলে আমি যেটা বলবো যে আসলে একটা আমেজের উৎসবের দিকে আমরা যাচ্ছি। এখন কালকে এবং আগামী পরশুদিন আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আগামী 48 আওয়ার্স, নেক্সট 48 আওয়ার্সই হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং টাইম। এই সময়টা যদি আমরা এখন যেভাবে চলছে যদি যায়, আমার মনে হয় সব উদ্বেগ শঙ্কা কাটিয়ে যেতে পারবো। এর মাঝে কিছু সুবিধাবাদী মানুষ, বিশেষ করে পরাজিত শক্তি, ফ্যাসিস্টরা, ওরা কিন্তু কোনো অবস্থাতেই চাচ্ছে না একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। যারা পরাজিত শক্তি তাদের কিন্তু একটা টার্গেটে আছে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন নিয়ে সংশয় উদ্বেগ তৈরি করা, যেন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না যায়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, ভোট দিবে। বিশেষ করে যারা যে তরুণরা গত 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের কাছে কিন্তু ভোট দেওয়া মানে হচ্ছে আমি একটা ভোট দিতে যাচ্ছি। এই উৎসব এবং ইয়ে নিয়ে যে নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে না, আমি ভোট দিতে যাব, কে নির্বাচিত হবে, কাকে ভোট দেবে, এটা তার চয়েস, কিন্তু তার মধ্যে কিন্তু এই উৎসাহটা কাজ করছে, একটা উৎসবের আমেজ কাজ করছে। তো আমার ধারণা যে আমরা একটা খুব সুন্দর নির্বাচনের দিকেই যাচ্ছি এবং আমরা এই সোশ্যাল মিডিয়ার এই অপপ্রচারগুলো নিয়ে আমরা সবাই সোচ্চার হতে হবে। আমরা সবাই চাই যে একটা সুষ্ঠু নির্বাচন। সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়াতে কিন্তু ইতিমধ্যেই ট্রোল শুরু হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় বা সহায়তায় একটি দল নির্বাচিত হতে যাচ্ছে। এগুলো অপপ্রচার ছাড়া কিছুই না। আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ইউনিট, কোনো সেগমেন্ট যদি এই চেষ্টা করে কোনো দলকে বিশেষভাবে প্রায়োরিটি দিবে, আমার কাছে মনে হয় তারা কোনো অবস্থাতেই ছাড় পাবে না। এবং আমার ধারণা এই কাজটা করবে না। কেন করবে না? কারণ ওনারা জানেন বাংলাদেশের ইতিহাসে অতীতে যারাই এই কাজটা করেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, নির্বাচন কমিশনারের গলায় জুতুর মেলাও কিন্তু আমরা দেখেছি। কাজে ওনারা দেখছেন, ওনার গত 16-17 বছরের কনসিকুয়েন্সে দেখেছেন। সো আমার মনে হয় যে এটা বারবার ওনারাও রিমাইন্ড দিচ্ছেন, প্রধান উপদেষ্টা পাশাপাশি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ওনারা যেহেতু চাচ্ছেন ইতিহাসে এটাকে স্মরণীয় করার জন্য, এবং আমরা সবাই চাচ্ছি এমন একটা নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাসের জন্য একটা মাইল ফলক হয়ে থাকে। এখনো পর্যন্ত আগামী পরশুদিন নির্বাচনের আগে আমাকে যদি বলেন, আমি বলবো 91-এর নির্বাচনটা ছিল উৎসব এবং আমাদের মাঝে, যেটা 1991-এ হয়েছে। আমার মনে হয় সেটাকে ক্রস করার সময় এসেছে ডে আফটার টুমরো যে ইলেকশনটা হবে, এবং সেটার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে একটু আসছি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ ভোট গণভোট দেখছেন। একটা বিরতি নিয়ে আবার ফিরছি। বিরতির পর আরো একবার স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ ভোট গণভোটে। আলোচনায় যাব। ফয়েজ আহমেদ, আপনাকে আরেকটা প্রশ্ন আসলে রয়েছিল, যেমন কালের কণ্ঠের একটা প্রধান সংবাদ শিরোনাম আছে যে শেষ বেলায় চুক্তি এবং কেনাকাটার হিড়িক। মানে আপনাদের যেমন সফলতা আছে, বেশ কিছু চুক্তি এবং ব্যয়বহুল প্রকল্প নিয়ে আলোচনা সমালোচনা আপনি শুনেছেন। আমি জাস্ট একটু বলতে চাই যে এই চুক্তিগুলো কি আসলে পরবর্তী সরকার এসে বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে? আমাদের কোনো ব্যয়বহুল প্রজেক্ট নাই। জি। আর প্রজেক্ট হচ্ছে প্রয়োজনের ভিত্তিতে। আমাদের কেন নাই, একটা আমি একটা পরিষ্কার কথা বলি। ধরুন এই সময়ে যদি এই সরকার একটা মানে কোটান কোট কালের কণ্ঠের ভাষায় যদি বলি ব্যয়বহুল একটা প্রজেক্ট করছে, হ্যাঁ, তাহলে পার্টিকুলারলি কি থাকবে যে আমাদের সরকারের লোকজন কাজ পাবে, হ্যাঁ, এটা দিয়ে লাভবান হবে। তো এই সরকারই তো নাই, আর এটা কোনো অর্থাৎ স্বার্থের যে দ্বন্দ্বের জায়গা, এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। যদি কোনো প্রজেক্ট নেওয়া হয়ে থাকে সেটা দেশের স্বার্থে নেওয়া,
এখানে অন্য কোনো বিষয় নেই। আর চুক্তির কথা বলছেন আপনি, মানে কোন চুক্তিকে আপনি এখানে যেমন বেশ কিছু চুক্তি ধরেন আপনি গতকাল যেমন নৌযান ক্রয়ের চুক্তির কথা বা বোয়িং উড়োজাহাজের কথা, মানে এই বিষয়গুলো কি আসলে মানে একের পর এক যেহেতু অনুমোদন ছিল, এই বিষয়গুলোর কথাই আমি কালের কণ্ঠের এই প্রতিবেদনটা আপনি যেটা মেনশন করছেন সম্ভবত আজকের নয় গতকালকের কাগজের রিপোর্ট, সেটা বলবো যে এটা একটা ক্যাচি হেডলাইন এবং একটা কম্পাইলড স্টোরি করার জন্য করা, আদারওয়াইজ এটা ইটস নট এ গুড জার্নালিজম। হ্যাঁ, খুব ভালো সাংবাদিকতা হয়নি এখানে। আপনি যদি চুক্তির কথা বলেন, যে কালকে একটা চুক্তি হয়েছে আমাদের রেসিপ্রোকাল যে ট্যারিফ শুল্ক, যেটা আমাদের সে শুল্ক কমেছে আমাদের আরএমজি সেক্টরে, ইউএস এর মার্কেট দেখুন, এটা মার্কেট ইকোনমি। হ্যাঁ, ইউএস এর মার্কেটের সঙ্গে যখন আমার আরএমজি প্রোডাক্ট যাবে শূন্য শুল্কে যাবে, এখন আপনি যদি শূন্য শুল্ক, তাহলে কি করা লাগবে? আরে ভাই, তার কন্ডিশন আছে, আমি তার কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে, আদারওয়াইজ তার সঙ্গে বিজনেস করবো না। সে তো তার বিজনেসটা দেখতেছে, এখানে তো নট পলিটিক্স, বিজনেস। আপনি এখানে আমরা খেয়াল করি একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই সরকারের মেয়াদ আর 2, 3, 4, 5 দিন, বাংলাদেশের মেয়াদ তো শেষ না। আমরা বাংলাদেশে একটা বড় ভুল করি, যেটা আমাদের প্রতিবেশী ভারত করে না। এই শুধুমাত্র ইউএস এর যে ট্যারিফ, এই যে শুল্ক, এই শুল্ক বিষয়ে ভারতের রুলিং পার্টি, অপোজিশন পার্টি, সিভিল সোসাইটি, একাডেমিক্স সবাই এক হয়েছে, বিকজ স্বার্থটা দেশের। আর বাংলাদেশে আমি আপনাকে আজকে বলে যাই, আমাদের উপরে যখন এই ট্যাক্সটা ইম্পোজ করা হলো, তখন এই দেশের কিছু বুদ্ধিজীবী, অনেক জ্ঞানীগুণী মানুষ, ব্যবসায়ী, পলিটিশিয়ান নিজেদের মধ্যে এক হয়েছিল যে এই ডিলে বাংলাদেশকে ফেল করার মধ্য দিয়ে সরকারকে ফেলে দেওয়ার। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আমার দেশের কত বড় স্বার্থ বিসর্জন দিয়ে শুধু একটা পলিটিক্যাল বা কারো কারো ব্যক্তিগত হয়তো উপদেষ্টা হবেন, এই হবেন, সে হবেন, সে সমস্ত প্রত্যাশা পূরণের খাত হিসেবে এটাকে নিয়েছে। এটা অনেক জায়গায় হয় না, দেশের স্বার্থটাকে আগে দেখতে হবে। এই যে আমাদের এই জায়গাগুলিতে চুক্তিকে ক্রিটিসাইজ করার জায়গাটা কি, ধরুন আপনি এই যে ট্যারিফের আলোচনা যখন আসে, মানে শুল্কের, ইউএস শুল্কের কথা যখন আমরা বলি, কেউ বলছেন যে হ্যাঁ কি চুক্তি হয়েছে তা তো আমরা জানলাম না। প্রথম কথা হচ্ছে, তার সঙ্গে আমার যদি একটা চুক্তির কন্ডিশন থাকে যে এটা অফিসিয়াল আপনি রিলিজ করতে পারবেন না, সরকার সেটা করে নাই, ফাইন। এটা ইন দ্য মিন টাইম এটা লিক হয়ে, এটা নিউজ হয়েছে, নিউজ হয়েছে, সেই নিউজ থেকে আপনি দেখেন সবগুলি পয়েন্ট এসেছে একটা দেশের স্বার্থ বিরোধী চুক্তির সঙ্গে সরকার গেছে, এমন একটা দেখেন। এখন প্রকিউরমেন্টের ব্যাপার, যে ইউএস বলছে যে তুমি যদি আমার সঙ্গে বিজনেস গ্যাপ যেটা আছে, ট্রেড গ্যাপ, সেটা যদি কমিয়ে না নিয়ে আনতে পারো, তাহলে আমি এটা হবে। সেরকম আমার লং টার্ম একটা চুক্তির সঙ্গে যেতে হচ্ছে, তার সঙ্গে আলোচনা করতে হচ্ছে, আমি তোমার মার্কেট থেকে আমার যে জিনিসগুলি প্রয়োজন সেটাই কিনবো। আপনার এই স্টুডিওর জন্য এই টেবিল দরকার, এই টেবিল আপনি যে কোনো দোকান থেকে কিনতে পারেন, কিন্তু একটা দোকানের সঙ্গে যদি লেনদেন থাকে, সে আপনার এখান থেকে অনেক প্রোডাক্ট কিনে তার ট্রেড গ্যাপটা সে কমাতে চায়, আপনি তো সেখান থেকেই কিনবেন। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, এটাকে জটিল করার কিছু নেই। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছে যাই। সিএনএন একটা রিপোর্ট করেছে যে জেনজি আন্দোলন জিতেছে, কিন্তু নির্বাচনে আমাদের দাপট দেখাচ্ছে পুরনো শক্তি, বিএনপি এবং জামায়াতের কথাই বলছে। এই পুরনো শক্তিগুলোকে আসলে কিভাবে এখন দেখছেন? গণ অভ্যুত্থানের পর তারা কতটুকু বদলালো? আসলে ওনারা যেটা বলছেন পুরনো শক্তি, এই শক্তিগুলো কিন্তু গত 16-17 বছর বিএনপি জামাত কিন্তু মাঠে ছিল এবং নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। এখন হচ্ছে যে স্বাভাবিকভাবেই 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, শুরুটা তো তরুণরাই করেছে, জাঞ্জিরাই করেছে, এবং আন্দোলনের ফাইনাল যে অ্যাচিভমেন্টটা, এটা জাঞ্জির নেতৃত্বেই হয়েছে। কিন্তু এই আন্দোলনের সহযোগী কারা ছিল? এই রাজনৈতিক দলগুলোর যদি ইনভলভমেন্ট না থাকলো, মাচ পিপলের যদি ইনভলভমেন্ট না থাকতো, তাহলে কি আন্দোলন অ্যাচিভড হতো? আমি যেটা সবসময় বলে থাকি, রাস্তায় কিন্তু পেট্রোল ঢালা ছিল, স্ফুলিঙ্গটা হয়েছে এই জাঞ্জির, এই তরুণদের আন্দোলনের মাধ্যমে। এবং সেজন্যই আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে একটা আন্দোলনের সাকসেস এসেছে। আমি যেটা বলতে চাই, আসলে ইদানিং আমি যেটা, এটার সাথে আমি একটা সাপ্লিমেন্ট দিতে চাই, ইদানিং যেটা হচ্ছে, আপনি দেখেন প্রযুক্তির অপব্যবহার হচ্ছে, বিভিন্ন রকমের অপপ্রচার হচ্ছে। আমি আজকে এই আলোচনার মাধ্যমে যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসের দায়িত্বে আছেন, ওনাকে অনুরোধ করব, আমার কাছে মনে হয় যে এই প্রযুক্তির অপব্যবহার নিয়ে যেরকম হচ্ছে, এইটা আমার মনে হয় আগামী 2 দিন যদি কন্ট্রোলে না থাকে, এটা ইলেকশনে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। যদিও এটার আইন আছে, আমরা ইমপ্লিমেন্টেশনটা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপরোয়া হয়ে গেছে কিছু মানুষ। আমরা দেখেছি যে বিশেষত বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচারগুলো হচ্ছে,
সত্যিকার অর্থে এটা বিএনপি হোক যে দলই হোক, এই অপপ্রচারগুলো কিন্তু ওই দলকে নির্বাচনে ক্ষতিগ্রস্ত করছে। আমার কাছে মনে হয় প্রযুক্তির অপব্যবহার নিয়ে আগামী দুদিন বেশি অ্যাটেনশন দেওয়া অনেক প্রয়োজন। ধন্যবাদ দুজনকে। দর্শকের সাথে শেষ করছি মধ্যবর্তী ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশ ভোট গণভোট। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।